আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানান। আমি এক সপ্তাহ মতো আপনাদের সাথে ছিলাম না, আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানান। হ্যাঁ, আমরা অনেক দিন পরে আজকে ক্লাসে আবার যুক্ত হইলাম আপনাদের সাথে কোশ্চেন সলভের আরেকটা পর্ব নিয়ে। 19তম নিবন্ধনের বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করেছি অলরেডি। আমরা আজকে আরও কিছু কোশ্চেন সলভ করার উদ্দেশ্যে আমরা এখানে যুক্ত হয়েছি। হ্যাঁ, অনেকের অনেক কোশ্চেন, এত কোশ্চেনের আনসার দেওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য মনে হয়। আচ্ছা, তারপরেও আমরা চেষ্টা করব, দেখা যাক কত দূর কি সলভ করা যায়। আচ্ছা, আপনারা লাইভটা যারা দেখতেছেন অলরেডি দেখা শুরু করে দিয়েছেন লাইভ, একটু লাইভটা শেয়ার দেন। হ্যাঁ, একটু লাইভটা শেয়ার করে দেন। আর আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় অন্তত আমাকে দেন একটু লাইভটা ঠিক করার জন্য। আমার কাজ শেষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখাশোনা সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে? এই প্রশ্ন দেখতে পাচ্ছেন, এটা আমরা 19তম নিবন্ধনের কোশ্চেন সলভের পর্বে যুক্ত আছি আজকে। অনেকের মনে অনেক রকম কোশ্চেন আছে যে কিভাবে কোশ্চেন সলভ হচ্ছে, বা ক্লাস এতদিন হয়নি কেন। হ্যাঁ, অনেক দিন পরে হুট করে আজকে বিনা নোটিশে ক্লাসে চলে এসেছি। আমরা আজকে কোশ্চেন সলভ করব, একটু দেখেন তো। আচ্ছা, আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত নাই তারা যুক্ত হতে পারেন চাইলে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ক্লাসে যারা রেগুলার যুক্ত হইতে চান তাদের জন্য আমি লিংকটা দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করলে অটোমেটিক যুক্ত হয়ে যাবেন। আমি ইয়েতে দিচ্ছি লিংকটা। অনেকজন যুক্ত আছে এই লিংকে। হ্যাঁ, এই যে লিংকটা দিয়ে দিলাম, কমেন্ট সেকশানেও দিলাম, আর হচ্ছে যে ইয়েতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যাপশানে অ্যাড করে দিচ্ছি, দেখি। রেগুলার যারা ক্লাস করতে চান। আচ্ছা, আমি ক্যাপশানেও অ্যাড করে দিলাম। আচ্ছা, অনেকজন যুক্ত উইদাউট এনি কি বলবো সেটাকে, কোনো রকম কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই চলে আসলাম। অনেক দিন আপনাদের সাথে লাইভ ক্লাস নেওয়া হয় না, আজকে সুযোগ সময় পেলাম, এই জন্য লাইভ ক্লাসে আসলাম। একটু দেখেন, প্রথমে প্রশ্ন বলেছে নিচের কোনটি আদর্শ খাবার। আমরা এই কোশ্চেন আজকে সলভ করছি। এর আগেও আমরা বেশ কিছু ক্লাস সলভ করেছিলাম, শুধুমাত্র ব্যস্ততার কারণে মধ্যে কয়েকদিন আমরা ক্লাস নিতে পারিনি, কয়েকটা ক্লাস আমরা মিস করেছি। আজকে থেকে আমরা আবার শুরু করলাম ইনশাল্লাহ। বলেন তো এখানে নিচের কোনটি আদর্শ খাদ্য। আদর্শ বলতে খাবারের সবগুলো উপাদান, খাবারের সবগুলো উপাদান উপস্থিত। খাবারের সবগুলো উপাদান যেখানে উপস্থিত থাকে সেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে কি থাকে? খাবারের সবগুলো উপাদান যেখানে যুক্ত থাকে সেটাকে বলা হয়। একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করেন, যারা লাইভ দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করেন। হুট করে চলে আসছি তো আজকে। আচ্ছা, একটু সবাই লাইভটা শেয়ার করেন দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে আমরা জানি যে কি, দুধে হচ্ছে যে খাবারের সবগুলো পুষ্টি উপাদান একসাথে পাওয়া যায়, এই জন্য দুধকে কি বলা হয়? এই জন্য দুধকে বলা হচ্ছে আপনার
আদর্শ খাবার, এক কথা আদর্শ খাবার সেইগুলো। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা যদি একটু দেখি ভারী পানির সংকেত কোনটি, দেখি আনসার করেন তো। আমরা 4টা অপশন নিচ্ছি, দেখেন এটা একটু হচ্ছে যে ফ্রন্টের কারণে এলোমেলো হয়ে গেছে। H2O হবে, এটা হচ্ছে সাধারণ পানি, তাই না? H2O কি সাধারণ পানির সংকেত, ঠিক আছে? H2O কিসের সংকেত? সাধারণ পানির সংকেত। এরপরে এইটা যেটা বলছে H2SO4, দ্যাট মিনস H2SO4 মানে কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, দ্যাট মিনস এটাও হবে না ভারী পানির সংকেত, তাই না? তারপর NH4, এটা কি NH4 যেটাকে আমরা বলে থাকি এভাবে, সেটা আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে তাই না লাইভে হুটহাট করে চলে আসি আমি, পূর্ব ঘোষণা দিয়ে আসলে ভালো হয়। দেখেন তাহলে এটা কি হচ্ছে, তাহলে এই যে দ্বিতীয় যেটাকে বলা হচ্ছে এইটা হচ্ছে যে ভারী পানির সংকেত, আর জেনারেল সাধারণ পানির সংকেত H2O। আচ্ছা আমরা পরেরটায় যাই। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? দেখি এটা বলেন তো, পারছেন কিনা? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? দেখি এটা বলেন। এটা আনসার ইন্টারকম বলেছে, ইন্টারনেট বলেছে, ইমেইল বলেছে, ইন্টারস্পিড বলেছে। এটা একটা স্পিড সম্পর্কিত ব্যাপার যেটা কানেকশনের সাথে যুক্ত না, এটা গতির সাথে যুক্ত। ইমেইল হচ্ছে মেসেজ আদান প্রদানের যে ব্যবস্থাটা থাকে সেইটা। এখানে বলছে তথ্য আদান প্রদান, তথ্য আদান প্রদান। দেখি বলতে পারছেন কিনা? এখানে কি বলছে? তথ্য আদান প্রদান। দেখেন এই তথ্য আদান প্রদানকে প্রথমত ধরা হয় প্যান হিসেবে, কি হিসাবে? প্যান, PAN, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দ্যাট মিনস আপনারা যে ছোট্ট এরিয়ার ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করেন, যদি করেন, আপনার মনে করেন যে আপনার ফোন, আপনার ল্যাপটপ, আপনার আরও অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলোকে একসাথে করবেন, তাহলে সেটা প্যান বলা হয়। LAN, ল্যান, ল্যান হচ্ছে তার থেকে একটু বড় এরিয়া নিয়ে, দেখা গেছে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটি বা কোনো একটা ক্যাম্পাসে কি করা হচ্ছে, নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করেছে, সেটাকে ল্যান বলা হয়। তারপরে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে মানে ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড, মানে এক দেশ থেকে আরেক দেশের সাথে যুক্ত যে নেটওয়ার্কিং আদান প্রদান সিস্টেম, এইটাকে বলা হচ্ছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ইন্টারনেট বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা ইন্টারনেট, তাই না? আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এটা একটু দেখতে পারেন যে মুজিবনগর কোন জেলায় অবস্থিত, যেহেতু জায়গার নামই হয়ে গেছে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত, দেখি বলতে পারছেন কিনা? ইন্টারনেট, আচ্ছা ধন্যবাদ ইন্টারনেট। এইটা বলেন মুজিবনগর কোন জেলায় অবস্থিত, দেখি বলতে পারছেন কিনা? মুজিবনগর কোন জেলায় অবস্থিত, দেখি বলেন। মুজিবনগর কোন জেলায় অবস্থিত, দেখি বলতে পারছেন কিনা আপনারা? এখানে কি বলছে? যশোরে, তারপরে কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায়। দেখেন এগুলা প্রায় একই জায়গার, প্রায় সিরিয়ালি একটা জেলার সিরিয়াল দিয়ে দিয়েছে। এখানে অপশনগুলো একটু চেঞ্জ করে দিতে পারতো। মুজিবনগর কোথায় অবস্থিত, এটা গোপালগঞ্জ ইউজ করতে পারতো, গোপালগঞ্জ ইউজ করতো, এরকম কিছু একটা ইউজ করতে পারতো, তাই না? কিন্তু সেটা করে নাই। আচ্ছা আমরা এরপরে দেখি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বলেন। এর আগেরটা আমরা সবাই জানি, এইটা বলেন দেখি এটা পারা যায় কিনা। চা, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের মধ্যে প্রধান হচ্ছে যে চা। হিমায়িত মৎস্য, মানে হিমায়িত মানে কি? বরফ বানানো যে মাছ, সেইটা। এরপরে কি? তৈরি পোশাক, যেটা গার্মেন্টস তৈরি হয় যেটা বলছি। এরপরে পাট, পাটের কথা তো আপনারা জানেন। এটার আনসার করেন তো দেখি পারেন কিনা। এটার আনসার করেন, দেখা যাক পারা যায় কিনা। মেহেরপুর, আচ্ছা
মেহেরপুর, হ্যাঁ আগেরটার আনসার মেহেরপুর ছিল। এইটার আনসার করেন দেখি পারেন কিনা আপনারা। এইটার আনসার করেন দেখি পারেন কিনা। আচ্ছা, এখন থেকে আবার আমরা প্রায় প্রতিদিনই চেষ্টা করব আমরা লাইভ ক্লাসগুলো রেগুলার নেওয়ার জন্য। প্রতিদিন, আজকে তো অসময়ে চলে আসছি, এই সময় তো লাইভ হয় না আমাদের পেজে। দুইটা টাইমে লাইভ হয়, মানে আমাদের একটু ব্যস্ততার কারণে আমরা লাইভগুলো নিতে পারিনি। দুইটা টাইমে লাইভ হয়, একটা হচ্ছে সন্ধ্যা 7টায়, আর একটা হচ্ছে রাত 9টায়। সন্ধ্যা 7টায় হচ্ছে জিকে ক্লাস হয়, আর হচ্ছে রাত 9টায় হয় যেটা, রাত 9টায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যেটাকে বলা হচ্ছে যে গণিত ক্লাস হয়, ঠিক আছে। জিকে এবং গণিত ক্লাস হয় রাত 9টায়। মনসুর স্যার গণিত ক্লাস নেন, আর হচ্ছে যে আমার এখান থেকে জিকে ক্লাস নেওয়া হয়। তো যারা ক্লাস দেখবেন তারা রেগুলার ক্লাস দেখতে পারেন। বেশ কিছু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে নিবন্ধনকে কেন্দ্র করে। অনেকেই বলছেন এইচএসসি পাশে নিবন্ধন দেওয়া যাবে না, এটা সিদ্ধান্ত মাত্র, প্রজ্ঞাপন নয়, এখনও চূড়ান্ত নয় ব্যাপারটা। অনেকেই বলতেছে যে এই মাসেই নিবন্ধনের সার্কুলার আসার সমূহ সম্ভাবনা রয়েছে, মানে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, হয়তো শেষের দিকে নির্বাচন আছে সামনে, নির্বাচন পরবর্তী সময় হয়তো এই মাসের শেষের দিকে নিবন্ধনের সার্কুলার আসতে পারে, যদি নির্বাচন সুষ্ঠু স্বাভাবিকভাবে হয়, উইদাউট কোনো আন্দোলন। জি, প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করা হয়। মধ্যে বেশ কিছুদিন আমরা ক্লাসের নিতে পারি নাই ব্যস্ততার কারণে। এখন আবার শুরু হচ্ছে ক্লাস, এখন থেকে আবার চলবে ঠিকঠাক মতো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এইটার আনসার তো বললাম নাকি, তৈরি পোশাক বলি নাই, এটার আনসার হচ্ছে তৈরি পোশাক। এটা সব সময়ের জন্য, এখনও তৈরি পোশাকই হচ্ছে যে কি আপনার সবচেয়েতে আপনার মুদ্রা, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, গার্মেন্টস শিল্প যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটা? এখানে কিন্তু একটা কনফিউশন কোশ্চেন, মানে এটা হ্যাভি কনফিউশন সৃষ্টি করে এই কোশ্চেনটা, যে আলফা হবে, আলফা এরকম, আলফা হবে এরকম হবে, নাকি বিটা হবে, কোনটা হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে, নাকি গামা হবে, কোনটা হবে, এটা চিন্তা ভাবনা, আল্ট্রাভায়োলেট রশ্মি, মানে তিনটা নিয়েই একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা থাকে। দেখি বলেন তো আপনারা এটা আনসার করতে পারছেন কিনা। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটা? এর কোনো ঠিক ঠিকানা নাই, হেড টিচার কবে হবে। দেখছেন, এই তো আপনারা ভুলভাল উল্টাপাল্টা লেখা শুরু করে দিছেন। একজন আল্ট্রাভায়োলেট লিখছে, আর একজন গামা রশ্মি লিখছে। দেখছেন, আপনারা এর মধ্যেই ভুল করা শুরু করে দিছেন। দেখেন, এইটা গামা রশ্মি হবে। কি হবে? গামা রশ্মি। কেন হবে আমি একটু বলতেছি। এইটা তেজস্ক্রিয়তার মাধ্যমে এই গামা রশ্মির উৎপত্তি হয়। কিসের? তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার মাধ্যমে এই গামা রশ্মির উৎপত্তি হয়, এবং এইটার ভেদন ক্ষমতা অন্যান্য যে কোনো রশ্মির থেকে বেশি হওয়ার কারণে এইটা জীবজগতের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর। এটা জীবজগতের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর। জি, আমরা প্রতিদিনই ক্লাস নিই, মধ্যে একটু ব্যস্ততার কারণে ক্লাসটা হচ্ছে যে হয়ে গেছিল, বন্ধ ছিল কয়েকদিন, 2-3 দিন, আবার আমরা শুরু করতেছি। আচ্ছা দেখেন, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? দেখি বলেন তো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বহুবার এসেছে, এটা বহুবার। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? CO2, এটা কার্বন ডাইঅক্সাইড, SO2, CO, এগুলা অনেকগুলাই আছে। আপনাদের এখানে ওজোন স্তরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা কেন এই প্রশ্নটা দিয়েছে জানেন? এইটা নিয়ে পৃথিবীতে গত শতাব্দীতে, অর্থাৎ 1900 সালে ব্যাপক আলোচনা হয়েছে, এবং অনেক প্রতিষ্ঠান, জাতিসংঘ সহ অনেকগুলো প্রতিষ্ঠান এই ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে। কার্বনের জন্য আপনার পয়েন্ট তৈরি করেছে, নাম্বার তৈরি করেছে, এরকম অনেক কিছু তৈরি করেছে, যেটার মাধ্যমে মোটামুটিভাবে আপনার কি করা হয়েছে, যেটার মাধ্যমে মোটামুটিভাবে ওজোন স্তর, মানে ওজোন স্তরকে রক্ষা করার জন্য অনেকগুলো কাজ করা হয়েছে।
যার ফলশ্রুতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যার ফলশ্রুতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। সিএফসি, তাই না? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। দেখেন কার্বন বিভিন্ন রূপে আসে, এটাও কিন্তু কার্বন, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন মনোঅক্সাইড, এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বনটা হচ্ছে কোত্থেকে বের হয় জানেন? আপনারা যে ফ্রিজ ব্যবহার করেন বাসায়, আপনারা যে এসি ব্যবহার করেন, অর্থাৎ শীতলীকরণ যে পদার্থগুলো বা শীতলীকরণ যে মেশিনগুলো, এই মেশিনগুলো স্বাভাবিকভাবে এই ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সিএফসি বলা হয়। আপনারা বৈজ্ঞানিক ভাষা বাদে যদি আপনারা বাণিজ্যিক ভাষা বলেন, এটাকে ফ্রেয়ন বলা হয়। কি বলা হয়? ফ্রেয়ন নামে অভিহিত করা হয়। এটাকে কি বলা হচ্ছে? ফ্রেয়ন। তাহলে এই ফ্রেয়ন নামে অভিহিত করা হয় এইটাকে। তাহলে এইটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, শীতলীকরণ পদার্থ, ঠিক আছে? এটার আনসার হবে। আচ্ছা, এরপরে আসি, বিএআরডি এর প্রতিষ্ঠাতা কে? এখন আমাকে বলবেন যে এই বিএআরডি এর ফুল ফর্ম কি এবং আপনার এইটার প্রতিষ্ঠাতা কে, এটা আনসার দেন, দেখি পারেন কি না। ঠিক আছে, এইটার আনসার দেন, বিএআরডি এর প্রতিষ্ঠাতা কে? এটার ফুল ফর্মও বলার চেষ্টা করেন, দেখেন পারেন কি না। এটা মনে হয় একটু আটকায় যাবেন সবাই। বাহ, এই যে অনেক আনসার করে ফেলতেছে তো অনেকেই। আমি আবার ভুল করছি, আটকায় যাবেন কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটার ফুল ফর্ম কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বিএআরডি, এটার প্রতিষ্ঠাতা কে সেটার কথা বলছে, ঠিক আছে? বিএআরডি এর প্রতিষ্ঠাতা কে? এই তো, গুড, আপনারা মুখস্থ করে ফেলছেন। আসলে এই প্রশ্নগুলো বারবার পড়তে পড়তে আপনারা মুখস্থ করে ফেলছেন, ব্যাপারটা খুবই ভালো, দারুণ একটা বিষয়। আচ্ছা, এর প্রতিষ্ঠাতা কে? আক্তার, অধ্যক্ষ আক্তার হামিদ, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, এটা সাম্প্রতিক কোশ্চেন, দরকার নাই। আচ্ছা, গ্রিনিস মান মন্দির কোথায়, এটা বলেন তো দেখি। এইটার আনসার সবার জানা উচিত। এটা গ্রিনিস মান মন্দির কোথায়? আক্তার হামিদ, গুড, অনেকে আনসার করতে পারছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আমাদের সাথে, গুড। এটার আনসার কি হবে বলেন তো? গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত? মান মন্দির বুঝেন, যেটা দিয়ে মানে মানে টাইম নির্দেশক মন্দির যেটাকে বলা হচ্ছে মান মন্দির, ঠিক আছে? টাইম নির্দেশক যেটা, বলেন দেখি এটা কোথায় অবস্থিত? সংযুক্ত রাজ্য নাকি? সংযুক্ত রাজ্য আবার কি রে ভাই? আচ্ছা, আপনারা ওই যে বিভিন্ন মুভি টুভিতে দেখেন না, ওই যে ইয়েতে, ওই যে লন্ডন শহরে ওই যে নদীর ধারে একটা বিল্ডিংয়ের সাথে এরকম ঘড়ি লাগানো আছে, দেখছেন? এই ঘড়ির নাম হচ্ছে বিগ ব্যান। এই ঘড়ি লাগানো আছে, দেখছেন? এরকম লন্ডন, বিভিন্ন মুভি টুভিতে যখন লন্ডন দেখায় তখন এই জায়গাটা দেখায়, এই বিগ ব্যান ঘড়ি, এটা হচ্ছে লন্ডনে অবস্থিত, লন্ডন। তাহলে লন্ডন এটা কোথায়? এটা হচ্ছে যুক্তরাজ্য। আচ্ছা, এরপরে দেখেন, বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বলেন তো? ওয়াটারলুর যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্ট এবং ওয়েলিংটন ডিউক, এই দুইজনের মধ্যে হচ্ছে আপনার এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল। কি? ওয়েলিংটন ডিউক, তাই না? এই দুইজনের মধ্যে হয়েছিল হচ্ছে যে ওয়েলিংটন ডিউক, এই দুইজনের মধ্যে হয়েছিল আপনার যে এই যুদ্ধটা, ওয়াটারলুর বিখ্যাত সেই যুদ্ধ এইটা। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছেন, আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই আনসার করতে করতে। আমাদের হচ্ছে 19তম নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে। আমরা যেটা আপনাদের ফ্রি কোর্সে যেটা কমপ্লিট করাবো, সেটা হচ্ছে যে কোশ্চেন সলভগুলো আমরা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট করে দিব। তবে আমাদের
নিবন্ধনের পেইড ব্যাচ আছে, যে পেইড ব্যাচে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ প্রত্যেকটা সাবজেক্ট আমি একটু দেখাই। দেখেন এখানে একটু, আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং আইসিটির 110টা ক্লাস নেওয়া হবে টোটাল। অলরেডি অনেকজন ভর্তি হয়ে গিয়েছে। এটার এই কোর্সের হচ্ছে যে আপনার কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 999 টাকা। প্রথম 200 জন অফারে 599 টাকা, 600 টাকার মতো দিয়ে ভর্তি হতে পারবেন। 110টা ক্লাস, এক্সাম সহ সকল ফ্যাসিলিটিস থাকবে এখানে। যারা ভর্তি হবেন আমাদের এই পেজে, যে পেজে আপনি ক্লাস করছেন এই পেজেই ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম নাম্বার হচ্ছে 017, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম নাম্বার। এই টেলিগ্রাম নাম্বারে আপনারা মোটামুটিভাবে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারবেন। এই নাম্বারটাতে যোগাযোগ করে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যে কোনোটাতে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর হচ্ছে আমাদের এই ব্যাচের ক্লাস থাকবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং আইসিটির ওপরে আমাদের কোর্সের ক্লাসগুলো থাকে। ঠিক আছে, যারা ভর্তি হবেন অথবা কাউকে ভর্তি করতে চাইলেও আপনারা ভর্তি করতে পারেন। একদম থিওরি থেকে, বেসিক থেকে থিওরি পড়ানো হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থিওরি পড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। ওইটা তো লন্ডন বলে দিলাম। বরেন্দ্র বলতে কি বোঝায় বলেন তো দেখি, বরেন্দ্র বলতে কি বোঝায়? এখানে কি বলছে? দক্ষিণবঙ্গ, নো, দক্ষিণবঙ্গ বোঝায় না বরেন্দ্র বলতে। পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ বোঝায় না। পূর্ববঙ্গ, আসাম, নো, এটাও বোঝায় না। পূর্ববঙ্গ বলতে পুরো বাংলাদেশই বোঝায়। পশ্চিমবঙ্গ বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরবঙ্গ বোঝায় অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ বাংলাদেশের, হ্যাঁ সাবজেক্টিভের জন্য যে বইগুলো লাগবে এখনও বলতে পারছি না, সার্কুলার দিক তারপরে বলবো নি। ঠিক আছে, এখনই না বলাটাই ভালো। আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি আসলে কোন কোন কোম্পানির বইগুলো ভালো সার্ভিস দিচ্ছে, কোন কোন কোম্পানির বইগুলো ভালো রকমভাবে আসতেছে, কারা ভালো সার্ভিস দিচ্ছে, কোশ্চেনগুলো সংকলন করছে কারা ভালো, সিরিয়াল করছে কারা ভালো, এটা দেখে তারপরে আমরা লাইভ ক্লাসে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তরবঙ্গ, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চল। আচ্ছা এরপরে তারামন বিবি যুদ্ধ করেন কত নাম্বার সেক্টরে বলেন তো? তারামন বিবি যুদ্ধ করেন, মুক্তিযুদ্ধে দুইজন নারীর নাম সবচেয়ে বেশি এসেছে। একটা হচ্ছে যে তারামন বিবি, আরেকটা হচ্ছে সেতারা বেগম, না? এই দুইজনের নাম সবচেয়ে বেশি এসেছে এবং এই দুইজনের ভিতরে একজন হচ্ছে তারামন বিবি। তিনি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। মুক্তিযুদ্ধে তারামন বিবি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন বলেন দেখি, এটা পারছেন কি না? আচ্ছা 11 নাম্বার সেক্টরে, তাই না? 11 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে। আচ্ছা পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে বলেন দেখি, পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে মানুষ পোড়াইতে, এরপরে অক্সালিক অ্যাসিড থাকে আরও অন্যান্য জিনিসে। এখন আমাকে বলেন যে আপনারা যে এইখানে কোনটায় সাইট্রিক, মানে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? HCOOH, এটা হচ্ছে ওই অ্যাসিডের সংকেত। আমি তাও বলে দিলাম, দেখি তাও পারেন কিনা আপনারা সেটা আমি দেখি। আমি কিন্তু সব হিন্টস দিয়ে দিয়েছি, সব কিছু বলে দিয়েছি। এরপরে যদি না পারেন তাহলে সেটা হবে দুঃখজনক একটা ব্যাপার। ঠিক আছে, এরপরেও যদি না পারেন সেটা হবে দুঃখজনক একটা ব্যাপার। আমি সহ বলে দিয়েছি, ঠিক আছে, সংকেত সহ বলে দিয়েছি, না পারলে দুঃখজনক ব্যাপার হবে। আচ্ছা গুড, ফর্মিক অ্যাসিড, ম্যাক্সিমাম আনসার ফর্মিক অ্যাসিড। আচ্ছা এটাই আনসার হবে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। আচ্ছা আমরা পরেরটায় যাই। বাংলাদেশের সাহিত্যে, আচ্ছা এটা বাংলা সাহিত্যে এটা দরকার নাই। দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত বলেন তো? দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত বলেন?
দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? ছিটমহল বলতে কি বোঝায় বলেন তো? বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা দহগ্রাম অঙ্গরপোতা বলা হয়। অঙ্গরপোতা, হ্যাঁ, এই জায়গাটা বাংলাদেশের ছিটমহল। ছিটমহল বলতে কি বোঝায় বলেন তো? আমি আপনাদেরকে শিখিয়েছিলাম ছিটমহল বলতে কি বোঝায়। যে ছিটমহল বলতে বোঝায়, মনে করেন যে এইটা ইন্ডিয়া আর এইটা মনে করেন যে বাংলাদেশ। এখন ইন্ডিয়ার যদি কিছু জমি এই বাংলাদেশের এরিয়ার মধ্যে থাকে, আবার বাংলাদেশের কিছু জমি যদি ইন্ডিয়ার মধ্যে থাকে, ধরেন এটার মালিক ইন্ডিয়া, এটার মালিক হচ্ছে বাংলাদেশ, এইটা যদি এই সিস্টেমে জমি জমাগুলো থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ইন্ডিয়ার ছিটমহল, এটাকে বলা হবে বাংলাদেশের ছিটমহল। তাহলে এই ছিটমহল বেষ্টিত জেলা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা। কোন জেলা? লালমনিরহাট জেলা। বাংলাদেশের অনেকগুলো ছিটমহল এরকম ভারতে ছিল, আবার ভারতের কিছু ছিটমহল বাংলাদেশে ছিল, যেগুলো পরবর্তীতে বিনিময়ের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করা হয়। কি বলছে? বিষয়ে আপনার অনার্স করেছেন? আমি কোন বিষয়ে অনার্স করছি? আমি অনার্স করছি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমি ইঞ্জিনিয়ার, আমি জিকের লোক না, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, জিকে পড়াচ্ছি এখন, মোটামুটি ইয়ে হয়ে গিয়েছে, পপুলারিটি হয়ে গিয়েছে, বই নিয়ে আসছি, ব্যাস পড়াচ্ছি। গত বছর বিসিএসে প্রায় 6-7 হাজারের মতো স্টুডেন্ট পড়িয়েছি 47তমতে, তারপরে 49, 48 এগুলো সব পড়াইলাম। তারপরে আপনার এই যে 48তম স্পেশাল বিসিএস গেল, যেটা ডাক্তারদের, বাংলাদেশে মেবি সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরাই পড়িয়েছি। হ্যাঁ, তো ঘটনা হইতেছে আমি অনার্স করছি, আমার অনার্সের সাবজেক্ট অন্যটা ছিল ভাই। ও আচ্ছা, আপনারা কোশ্চেন করছেন, আমি এটা বুঝি নাই। আমি মনে হচ্ছে আমাকে জিজ্ঞেস, আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ার এই সেক্টরে না। দেখেন, রাশিয়ার মুদ্রার নাম কি বলেন? এখানে বেশ কয়েকটা দেশের মুদ্রা আছে, এর ভিতরে রাশিয়ার মুদ্রার নাম কি বলা হয়েছে? গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক। আমার বাসা নাটোরে। বলেন এইটা কি? রাশিয়ার মুদ্রার নাম কি? আমার বাসা কোথায়? নাটোর। আচ্ছা দেখেন, রাশিয়ার, আপনারা কাকে কি প্রশ্ন জানতে চান? আমি মনে করছি আমাকে করছেন নাকি, যাই হোক, আমি কমেন্ট না দেখি, আপনারা কথা বললে বলেন। রাশিয়ার মুদ্রার নাম কি বলেন দেখি? রাশিয়ার মুদ্রার নাম কি? আনসার করেন। রুবেল? কে যেন বলছে রুবেল, ওনার মনে পরিচিত কেউ রুবেল আছে। আচ্ছা, কিতনা রিঙ্গিত হ্যায়? রুবেল না, রুবেল না, রুবল। আচ্ছা দেখেন, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার। এরপরে লিরা, ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রা। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা। হ্যাঁ, লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম, কি এটা লিরা বলা হয়। আর ক্রোনা কোনটা বলেন তো? ক্রোনা হচ্ছে এই রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। কিসের মুদ্রার নাম? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। এই, আচ্ছা, তাহলে এইটার আনসারও আমরা শেষ করলাম। চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে ছড়ায় বলেন তো? চিকনগুনিয়া এই রোগটা কোন মাধ্যমে ছড়ায়? দেখি বলতে পারছেন কিনা আপনারা। চিকনগুনিয়া রোগটা কোন মাধ্যমে ছড়ায়? বলতে পারছেন কিনা দেখি। চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে ছড়ায়? চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে? কি লিখছে একজন? এডিস মশার মাধ্যমে। তাই হইলো, আমি এখানে তো অপশনই নাই। এডিস মশা বলেছে কোন মাধ্যমে ছড়ায়। আনসার করেন দেখি, চিকনগুনিয়া কোন মাধ্যমে ছড়ায়?
আচ্ছা দেখি সবাই আনসার করতেছে। পতঙ্গ, বাংলিশ লিখতেছে সবাই। আচ্ছা, এই চিকনগুনিয়া হচ্ছে ফ্লাবি ভাইরাস দ্বারা আক্রান্ত একটা রোগ। এইটা হচ্ছে যে আপনার মশার মাধ্যমে ছড়ায়, অর্থাৎ পতঙ্গর মাধ্যমে ছড়ায়। আচ্ছা আমরা পরবর্তী যাই। বাংলার নববর্ষ চালু করেন কে? বলেন তো বাংলার নববর্ষ চালু করেন। এখানে বেশ কয়েকজনের নাম বলা আছে। এই যে বিজয় সেন, ইনি হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা, সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। আকবর যিনি, ইনি হচ্ছে যে আপনার আকবরনামা রচনা করেছিলেন। ইলিয়াস শাহী হচ্ছে যে মানে ইলিয়াস শাহী শাসন, শাহী শাসন ব্যবস্থার হচ্ছে যে সূত্রপাত করেছিলেন। লক্ষণ সেন হচ্ছে যে কি করেছিলেন, বাংলার শেষ হিন্দু রাজা, শেষ হিন্দু রাজা ছিলেন তিনি, ঠিক আছে, শেষ হিন্দু রাজা। এখন আমাকে বলেন যে আকবর, এই আকবর, ইলিয়াস শাহ, লক্ষণ সেন এবং বিজয় সেন, এনাদের ভিতরে কারা নববর্ষ চালু করেছিলেন? আচ্ছা অনেকজন আনসার করে ফেলছেন, বাহ, আপনারা তো এগুলা ভালোই পারেন দেখছি। আচ্ছা এরপরে দেখি, কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ বলতে পুরো বাংলা রাজ্যটাকে, গতকালকে মনে একটা ক্লাসে পড়াইলাম, এটা কোন ক্লাসে যেন মনে নেই, বিসিএস এর ক্লাসে। আচ্ছা দেখেন, বঙ্গভঙ্গ বলতে বোঝায় কি, বাংলার দুইটা পার্ট, এখন যেমন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আর বাংলাদেশ আলাদা, ওই তখন বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য একসাথে ছিল, দুইটাকে ভাগ করে দেওয়া হয়। ভাগ হয় 1905 সালে এবং পরবর্তীতে আন্দোলনের মুখে আবার সেই ভাগটাকে আবার একত্রে করে দেওয়া হয় 1911 সালে। এইটা করেছিলেন লর্ড হার্ডিংস, লর্ড হার্ডিংস। আর এইটা কে করেছিলেন সেটাই প্রশ্ন করেছে, বলছে হ্যাঁ কার সময়ে বঙ্গভঙ্গ হয়। তাহলে হার্ডিংস তো বাদ গেল, হার্ডিংস হচ্ছে বঙ্গভঙ্গ রদ করে, রদ মানে বঙ্গভঙ্গ যে আইন সেটা বাতিল করে দিয়ে আবার বাংলাকে একসাথে করে দেয়। আচ্ছা গুড, বঙ্গভঙ্গ হয় 1905 সালে লর্ড কার্জনের সময়, তাই না? আচ্ছা এরপরে আসি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের দফা কয়টা ছিল? যুক্তফ্রন্ট বলতে কি, পাকিস্তানের মুসলিম লীগের বিপরীতে এই পূর্ব পাকিস্তানের সবগুলো রাজনৈতিক মানে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে যে একটা ফ্রন্ট তৈরি করেছিল সেটাকে যুক্তফ্রন্ট বলে। এখানে প্রথমে 1953 সালে 4টি দল নিয়ে এই ফ্রন্ট গঠিত হয়, কিন্তু নির্বাচনের সময় 1954 সালে দলের সংখ্যা আরেকটা বাড়ে, সেটা হচ্ছে খেলাফতে রাব্বানি, মানে 5টি দল নিয়ে এইটার কার্যক্রম চলতে থাকে, খেলাফতে রাব্বানি। হ্যাঁ ছুটি দিয়ে দেবো, শেষ তো, শেষের দিকে, আর আর নাই, শেষই, প্রায় শেষ। হ্যাঁ আর 2-3টা কোশ্চেন আছে। আচ্ছা দফা কয়টা ছিল বলেন দেখি? কেউ বলছে 11, কেউ বলতেছে 21, মাখা ভালাইছে 21 দফা। তাহলে দফা কয়টা? 21টা দফা, মোটামুটি 21টা দফার ভিত্তিতে এইটা হয়। এখন বলবেন যে স্যার কোন কোন রাজনৈতিক দল এই যুক্তফ্রন্টের ভিতরে ছিল? এখন যদি আমরা সেটা আলোচনা করতে যাই, বেশ কয়েকটা দলই ছিল। সেটা হচ্ছে 1 নম্বর, যদি আপনারা এইটার কথা বলেন তাহলে আমরা ধরতে পারি যে এরকম ছিল, আওয়ামী লীগ ছিল, আওয়ামী মুসলিম লীগ যেটা ছিল, কৃষক প্রজা পার্টি ছিল, নেজামে ইসলাম পার্টি ছিল, বামপন্থী গণতান্ত্রিক দল ছিল। এই 4টা দল মিলে প্রথম যুক্তফ্রন্ট তৈরি করে। পরবর্তীতে 54 সালে নির্বাচনের আগে খেলাফতে রাব্বানি যে দলটা, সেই দলটা এসে আবার যুক্ত হয় এটার সাথে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের যুক্তফ্রন্টের যেটা কথাবার্তা ছিল সেইটা। গুড। আচ্ছা মহান নেতা শেখ মুজিব দরকার নাই। আচ্ছা বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? মানে মণিপুরীর নাচ হচ্ছে মণিপুরীরা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চল হবে। এখন বলেন যে মণিপুরীরা কোন অঞ্চলে বসবাস করে স্বাভাবিকভাবে? কুষ্টিয়া তো হবে না, মণিপুরীরা তো আমাদের অঞ্চলে থাকলে তো আমরা দেখতাম এগুলা। রাজশাহীতে হচ্ছে সাঁওতালদের আধিক্য, সাঁওতালদের আধিক্য বেশি রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে। গুড। আচ্ছা রাজশাহীতে। এখন দেখেন আমি দ্রুতই শেষ করি। সিলেট জেলা যেটা,
এই সিলেটে মোটামুটিভাবে কি হয়, এই সিলেটে হচ্ছে যে আপনার সিলেট হবিগঞ্জ ওই অঞ্চলে মানে সিলেট বিভাগের জেলাগুলোতে মণিপুরীরা বেশি বসবাস করে। দ্যাটস ওয়াই মণিপুরীদেরকে কি বলা হয়, মণিপুরীদেরকে বলা হচ্ছে আপনার যে মণিপুরীরা হচ্ছে যে আপনার ওই ওই অঞ্চলের জন্য বিখ্যাত, সিলেট অঞ্চল হবে। আচ্ছা, এখানে দেখেন করোনারি থ্রম্বোসিস, এটা কিসের রোগ এটা আমি বলে দিই, আপনারা অনেকেই পারবেন না। করোনারি থ্রম্বোসিস এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার হৃৎপিণ্ডের রোগ, আপনার যে হার্ট ব্লকিং সহ যেগুলো আছে এই টাইপের যে রোগগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। হার্ট ব্লকিং জনিত যেই রোগগুলো হয়ে থাকে স্বাভাবিকভাবে সেইগুলোকে বলা হচ্ছে। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আর হচ্ছে পরবর্তী দিনে আমরা আবার আগামীকালকে অথবা পরশুদিন, আগামীকালকে থেকে আবার আপনাদের গণিত ক্লাস শুরু হবে রাত 9টায়, আপনারা উপস্থিত থাকবেন। গণিত ক্লাস হবে আগামীকাল রাত 9টা থেকে ইনশাল্লাহ, ঠিক আছে। জি, হার্টের রোগ। আচ্ছা, তাহলে লাস্ট যেটা ফিনিশিং সেটা হচ্ছে যে আমাদের বিজনেস ব্যবসা যেটা করতেই হবে, সবাই ফাও পড়াইলেও আমরা ফাও পড়াই না, আমরা সার্ভিস দেই, আমাদের হিসাব একটু আলাদা হয়। তো ঘটনা হইতেছে যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবেন, আরেকবার একটু বলে দিই, বিরক্ত করি আপনাদেরকে, আমাদের পেইড ব্যাচে অনেকজন ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হবেন তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন, এখানে কোর্সের ডিটেলস বলে দেওয়া আছে। যারা ভর্তি হবেন যেই পেজ থেকে লাইভ ক্লাস দেখছেন এই পেজের ইনবক্সে, হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করেন, অথবা মনসুর জব ম্যাথ যে পেজটা আছে এই পেজে ইনবক্সে মেসেজ করে আপনারা ভর্তি হতে পারবেন এই কোর্সটাতে। আমাদের এই কোর্সটা হচ্ছে যে প্রথম 200 জনের জন্য 599 টাকা কোর্স ফি অফার করা হয়েছে, এর পরবর্তীতে 999 টাকা দিয়েই ভর্তি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যারা ভর্তি হবেন দ্রুততম সময়ে আমাদের এখানে মেসেজ দিয়ে এনরোল করতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।